আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ২০২৯ সাল যুদ্ধ নাকি শান্তির বছর। ভারতে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে চায় রাশিয়া। এরপর জানিয়ে দেয়া হবে গাজা পুনর্গঠনে $10 কোটি সহায়তা দেবে চীন। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ ন্যাটো প্রধান সহ ইউরোপীয় ৩ নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ন্যাটো গোয়েন্দা মূল্যায়ন এবং ইউরোপীয় নিরাপত্তায় মার্কিন ভূমিকা কমে যাওয়ায় ২০২৯ সালকে জার্মানি এবং অন্য ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা হিসাব নিকাশে একটি সংবেদনশীল বিন্দুতে পরিণত করেছে। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো থেকে সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতা প্রমাণ করে রাশিয়া সম্ভবত এই দশকের শেষ নাগাদ ন্যাটো সদস্যদের উপর আক্রমণ করার ক্ষমতা অর্জন করতে পারে। যদিও এই হুমকি কতটা বাস্তব তা এখনও স্পষ্ট নয়। যুগপৎ দুটি গুরুত্বপূর্ণ ঘটনা এই পরিস্থিতিকে গুরুতর করে তোলে। ইউক্রেন যুদ্ধের ছায়ায় রাশিয়ার সামরিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া এবং ইউরোপীয় নিরাপত্তায় মার্কিন ভূমিকা ধীরে ধীরে হ্রাস পাওয়া। এই সমন্বয়টি বিশেষ করে জার্মানির জন্য একটি নজিরবিহীন শঙ্কায় পরিণত হয়েছে। এই উদ্বেগের মূলে রয়েছে ২০২৩ সালের ন্যাটোর সামরিক প্রতিবেদন। একটি প্রতিবেদন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করেছিল যে রাশিয়া ৫ বছরের মধ্যে ১.৫ মিলিয়ন লোকের একটি সেনাবাহিনী সংগঠিত করতে সক্ষম হবে। রাজনৈতিক কারণে ২০২৮ সালের মূল তারিখ পরে ২০২৯ এবং তারপর দশকের শেষ করা হয়। এমন একটি পরিবর্তন প্রমাণ করে যে এই তারিখটি তথ্য নিশ্চিতকরণের চেয়ে জনমত পরিচালনা এবং ইউরোপে প্রতিরক্ষামূলক প্রণোদনা তৈরির একটি হাতিয়ার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার ফলে উদ্বেগ আরও তীব্র হয়েছে। জার্মান কমান্ডাররা পেন্টাগনের সাথে সরাসরি যোগাযোগ হ্রাসের কথা বলছেন এবং জার্মানির কাছে ন্যাটো সামরিক নেতৃত্ব হস্তান্তরের ব্যাপারে ওয়াশিংটনের সাম্প্রতিক প্রস্তাবকে আস্থার চিহ্নের চেয়ে আমেরিকার দিক পরিবর্তনের সতর্কতা হিসেবেই বেশি দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে ইউরোপের ব্যাপারে মৌলিক যে প্রশ্নটি উত্থাপিত হয় তা হল, আমেরিকা যদি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ন্যাটোর সাথে না থাকে তাহলে কি জোট এখনও কার্যকর থাকবে? জার্মানি সামরিক বাজেট জিডিপি ৩.৫% বৃদ্ধি করা এবং তার সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তর করার চেষ্টা করা কেবল একটি সেনাবাহিনী পুনর্গঠন নয়, বরং একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করা। ইতিমধ্যে মূল প্রশ্নটি রয়েই গেছে, রাশিয়া কি হামলার পরিকল্পনা করছে? সাক্ষ্য প্রমাণ থেকে বোঝা যায় হুমকি দেওয়ার ক্ষমতা থাকা স্বয়ং ইউরোপকে চাপ দেওয়ার এবং ন্যাটোর সংহতি পরীক্ষা করার একটি রাজনৈতিক হাতিয়ার। ২০২৯ সাল তাহলে অবশ্যম্ভাবী যুদ্ধ কিংবা শান্তির বছর হচ্ছে না, তবে অবশ্যই এমন একটি বছর হবে যা ইউরোপকে বাধ্য করবে নিরাপত্তাকে একটি ডিফল্ট ও প্রয়োজনীয় প্রকল্প হিসেবে বিবেচনা করতে। সম্প্রতি ভারতকে ছোট মডিউলার রিয়্যাক্টর এবং ভাসমান পারমাণবিক কেন্দ্র গঠনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারত সফরে এসে ভ্লাদিমির পুতিনও বিষয়টি আলোচনায় এনেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের পারমাণবিক সহযোগিতা নিয়ে কথা বলেন পুতিন। বৈঠক শেষে পুতিন এক বিবৃতিতে বলেন, রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে দ্রুত অগ্রগতি অর্জন করছে। সেখানে ৬টি রিয়্যাক্টর নির্মাণের পরিকল্পনার মধ্যে ২টি ইতোমধ্যেই জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, বাকি ৪টি ইউনিট নির্মাণাধীন। পুরো প্রকল্প কার্যকর হলে এটি ভারতের স্বল্প ব্যয়সী এবং পরিচ্ছন্ন জ্বালানি চাহিদায় বড় অবদান রাখবে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার পারমাণবিক সহযোগিতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও পুতিন বিস্তারিত জানান। তিনি বলেন, মস্কো ও দিল্লি এখন ছোট আকারের মডিউলার রিয়্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি বহির্ভূত পারমাণবিক প্রযুক্তি যেমন চিকিৎসা বিজ্ঞান ও কৃষি ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার নিয়েও আলোচনা করছে। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিতে প্রস্তুত আছে মস্কো। তবে রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের ওপর চাপ রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জ্বালানি কেনার মাধ্যমে মস্কোকে কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে ভারত। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের শাস্তি হিসেবে শুল্ক আরোপ করেছেন। গাজা উপত্যকায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন কার্যক্রমের সহায়তার জন্য চীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে $10 কোটি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘোষণা বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হয়। ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠান। ওয়াফা বার্তা সংস্থার বরাতে জানা গেছে, আব্বাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের প্রভাব লাঘব এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি বলেছেন, ফিলিস্তিন সমস্যার একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও স্থায়ী সমাধান দ্রুত এগিয়ে নিতে চীন ফ্রান্সের সঙ্গে কাজ করবে। তিনি বৈশ্বিক পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সমর্থন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। ৩ দিনের সফরে চীন সফররত ম্যাক্রো সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথভাবে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের সহ-সভাপতিত্ব করেন, যার উদ্দেশ্য ছিল দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায় এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ন্যাটো প্রধান সহ ইউরোপের ৩ নেতা। তাদের ফাঁস হওয়া ফোন কলের উদ্ধৃতিতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল বৃহস্পতিবার ৪ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে। ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোন কলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সরাসরি বক্তব্য রয়েছে, যাতে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইউক্রেনকে সবচেয়ে জোরালোভাবে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। তিনি জেলেন্সকিকে সতর্ক করে বলেন, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র বেইমানি করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ সতর্ক করে জেলেন্সকিকে বলেন, তার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারা আপনাদের ও আমাদের উভয়ের সাথেই খেলছে। ফিনল্যান্ডের আলেক্সান্ডার স্টাপ সতর্ক করে বলেন, ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেন্সকিকে আমাদের একা ছেড়ে দেয়া ঠিক হবে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে ঐকমত্য প্রকাশ করে বলেছেন, জেলেন্সকিকে আমাদের রক্ষা করতে হবে।